আসসালামু আলাইকুম। আপনারা যারা লাইভে আসছেন একটু আমাদের ক্লাসটা শেয়ার করে দেন। যারা লাইভে অলরেডি চলে আসছেন সবাই আমাদের ক্লাসটা শেয়ার করে দেন। আমরা খুব দ্রুত ক্লাস শুরু করব। আর আপনাদের যত ফ্রেন্ডের কথা বর্তমানে এই মুহূর্তে যাদের যাদের কথা মনে পড়ছে সবাইকে একটু মেনশন করে দেন। আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আমি নিজেও কিন্তু আমার কাজটা আগে করছি। 1 মিনিটের মধ্যে আমরা যারা লাইভে আসছি আমরা সবাই বসে না থেকে অন্ততপক্ষে প্রত্যেকজন 5টা করে শেয়ার করব। আর অন্ততপক্ষে 5 থেকে 10 জন ফ্রেন্ডকে মেনশন করব। ঠিক আছে? আমি নিজে দেখো আমি লাইভটা আগে খুঁজে বের করি। অনেক সময় নিজের লাইভ নিজেই খুঁজে পাই না গ্রুপে। হ্যাঁ, পাইছি। আমি প্রথমে ক্লাসটা পিন করতেছি। হ্যাঁ, পিন করলাম। এরপর আমি শেয়ার করা শুরু করছি, আপনারাও শুরু করে দেন। আমরা আমাদের যে গ্রুপগুলো আছে গ্রুপগুলোতে শেয়ার করি। আর আপনারা আপনাদের যে কলেজের গ্রুপ থাকে, হ্যাঁ, কলেজের গ্রুপগুলোতে শেয়ার করতে পারেন। আর অন্যান্য যে সকল গ্রুপে পড়াশোনা হয় সে গ্রুপগুলোতে শেয়ার করেন। আমরা আগের ক্লাসে মূলত পি টাইপ অর্ধপরিবাহী অথবা পি টাইপ সেমিকন্ডাক্টর আর এন টাইপ সেমিকন্ডাক্টর নিয়ে আলোচনা করছিলাম। তো আজকের ক্লাসে একটু পেছন থেকে আসবো। আমি প্রথমে পি টাইপ আর এন টাইপ যেটা আছে সেগুলোর ক্ষেত্রে হোল ও ফ্রি ইলেকট্রনের ধারণাটা বুঝাবো। বোঝানোর পরে আমরা মূলত রেকটিফিকেশন অংশে যাব। রেকটিফিকেশন বলতে আমরা যেটাকে বলতেছি একমুখীকরণ। ওকে, অর্থাৎ একমুখী কারেন্টের ফ্লোকে মাঝে মধ্যে আমাদের নিজেদের প্রয়োজনে একমুখী করতে হয়। আর যখন কারেন্টের ফ্লোকে আমরা একমুখী করি সে প্রসেসটাকে আমরা বলি রেকটিফিকেশন। দুইটি প্রসেসের মাধ্যমে করা যায়। একটা হচ্ছে ফরওয়ার্ড বায়াস আর আরেকটা হচ্ছে ব্যাকওয়ার্ড বায়াস। তো এগুলো নিয়ে আলোচনা হবে, যেটাকে বায়াসিং বলে। এই প্রসেসটাকে বলা হয় বায়াসিং। এটা আমাদের আজকের আলোচনার মধ্যে থাকবে। এরপরে যদি আমরা সময় পাই আমরা পিএন জাংশন ডায়োডটাও দেখে ফেলবো। তোমরা একটা কাজ করো, আমাদের মেসেঞ্জার গ্রুপগুলোতে দিয়ে দাও। আর শুধু শেয়ার না দিয়ে কথাটা লিখে দাও, সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্সে 4র্থ লেকচার বা 4 নাম্বার ক্লাসটি শুরু হয়েছে, সবাই ক্লাসে জয়েন করেন। এতে হবে কি, সবাই একটা ক্লিয়ার ধারণা পাবে আমাদের ক্লাস সম্পর্কে। আমাদের কিন্তু আজকের দিন চলে গেলে আর 3টা ক্লাস আছে মাত্র। আজকে যদি আমি মোটামুটি টার্গেট ফিল আপ করতে পারি তাহলে আর 3 ক্লাসের মধ্যে কভার হয়ে যাবে। তোমরা জানো আমাদের টিমে কিন্তু ফিজিক্স টিচার আমি একজন না। আমাদের এই কোর্সে টোটাল ফিজিক্স টিচার কিন্তু 5 জন। তোমাদের তন্ময় ভাই ক্লাস নেওয়ার কথা ছিল, তো হঠাৎ করে উনি অসুস্থ হয়ে যায়। তো উনি অসুস্থ থাকার কারণে ওনার ব্যাকআপ হিসেবে আমি ক্লাস নেওয়া শুরু করি। আর আমার রুটিনে এটাই পড়ছিল, সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স। তখন আমি চিন্তা করলাম যে আমি আমার ক্লাসটা আমি পাবলিক গ্রুপে নিব, সবার জন্য, সবার উপকার হোক, এটাই। একটু সবাই প্লিজ কাইন্ডলি শেয়ার করে দেন। আমরা কিন্তু আপনাদের জন্য অনেক কিছুই করছি। সারাদিন অফলাইনে ক্লাস নিয়ে
আবার রাত্রে এসে রাতের 12টা পর্যন্ত অনলাইনে ক্লাস নিচ্ছি। এগুলোর মূল উদ্দেশ্য একটাই, যাতে আমাদের গ্রুপ থেকে, আমাদের কাছ থেকে স্টুডেন্টরা উপকৃত হয়। আর এই উপকারটা তখনই পারফেক্টভাবে হবে যদি আমরা বেশি সংখ্যক স্টুডেন্টের কাছে পৌঁছাতে পারি। বেশি সংখ্যক স্টুডেন্টের কাছে পৌঁছানোর লাইভ ক্লাস প্রসেস হচ্ছে, যত বেশি মেনশন হবে, যত বেশি শেয়ার হবে, তত বেশি সংখ্যক স্টুডেন্ট আমাদের এই লাইভটা দেখতে পাবে। ওকে, তো আমি আশা করব আপনারা আন্তরিকতার সাথে কাজটা করবেন। অর্থাৎ আমি যেটা বলছি ক্লাসটা শেয়ার করতে, এটা জাস্ট ওয়ার্ড মনে না করে শেয়ার করবেনই, এবং অবশ্যই মেনশন করবেন। ঠিক আছে, আমার প্রাথমিক কাজ শেষ। আমি শুধু গ্রুপগুলোতে দিছি, আমার নিজের গ্রুপে দিছি, আমি অন্য কোনো গ্রুপে দিই নাই। আর আপনাদের মধ্যে অনেকে দেখতেছে আমাদের গ্রুপে শেয়ার করতেছেন। হ্যাঁ, আমাদের গ্রুপে না, অন্যান্য বিভিন্ন গ্রুপগুলোতে আপনারা শেয়ার করতে পারেন। দেখি কি অবস্থা। 45টা শেয়ার হয়েছে। তো 45টা শেয়ারের মধ্যে অন্তত পক্ষে 10টা শেয়ার তো আমি নিজে করছি। বাকিরা কি করছো? বাকিরা কি করছেন? যদি 45টা শেয়ারের মধ্যে 10টা শেয়ার আজাদ ভাই নিজে করে, তো জনপদে একটা করে শেয়ার করলে তো 81টা শেয়ার হয়। বর্তমানে লাইভে 81 জন আছো তোমরা। ঠিক আছে, ওকে, পড়া শুরু করে দিচ্ছি। আশা করি আজকের ক্লাসে ভালো কিছু হবে, ভালো কিছু। আমি ট্রাই করতেছি পড়াকে আসলে সহজভাবে প্রেজেন্ট করার জন্য। অনেকগুলো টপিক স্টুডেন্টদের আগে থেকে আইডিয়া না থাকার কারণে একটু কঠিন মনে হয়। চলো তাহলে আমরা বেসিকে চলে যাচ্ছি। ক্লাসের বেসিক কি সেটা বলি। সবাই একটু মনোযোগী হয়ে যান। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা মুছে ফেললাম, এটাও মুছে ফেললাম। এখানে চিত্রের মধ্যে তোমরা কি দেখতে পাচ্ছ? এটা একটা বিশুদ্ধ সিলিকন খণ্ড, এটা একটা বিশুদ্ধ সিলিকন খণ্ড, এটা একটা বিশুদ্ধ সিলিকন খণ্ড। তা আমি বলছিলাম গত ক্লাসের কয়েকটা কথা রিপিট করছি তোমাদের বুঝার সুবিধার্থে। গত ক্লাসে আমি বলছিলাম যে এটা যদি সিলিকন হয়, সিলিকনের যোজনী হচ্ছে 4। এই সিলিকনের যোজনীয় 4, এই সিলিকনের যোজনীয় 4, একটু ধৈর্য ধরে খেয়াল করতে হবে সবাইকে। এই সিলিকনের যোজনীয় 4, এখানে কিন্তু যতগুলো সিলিকন আছে প্রত্যেকটা সিলিকনের যোজনী কিন্তু 4, এবং 4 হওয়ায় প্রত্যেকটি সিলিকন তার আশেপাশে আরও 4টি সিলিকন পরমাণুর সাথে ইলেকট্রন শেয়ার করে। এখানে আমি যে খণ্ডটা দেখাইছি এটা সিলিকন খণ্ডের খুবই নগণ্য একটা অংশ। মনে করে ছোট একটা সিলিকন খণ্ডের মধ্যে কোটি 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 অণু থাকে বা পরমাণু থাকে, সেই তুলনায় এখানে আমি মাত্র 7-8টা দেখাইছি, এটা কিছুই না। সুতরাং এখান থেকে বোঝা যাচ্ছে যে আমাদেরকে অনেক ভাস্ট নলেজ রাখতে হবে, একটু বড় করে চিন্তা করতে হবে। মাঝে মধ্যে মানুষ বলে না, মন মানসিকতা একটু উন্নত করেন আর একটু বড় মনের হন। তো আপনারা একটু বড় মনের হন। আমি ছোট করে লিখবো, চিন্তা করবেন বড় করে। তাহলে এই সিলিকন পরমাণু তার যোজ্যতা স্তরে নিজের 4টি ইলেকট্রন আছে, অন্য 4টি সিলিকনের সাথে শেয়ারের মাধ্যমে যোজ্যতা স্তর 8টি ইলেকট্রন পূরণ করছে। সেজন্য 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বা কক্ষ তাপমাত্রায় এই সিলিকন পরমাণুটি কোনো তড়িৎ পরিবহন করে না, এটা অপরিবাহী হিসেবে কাজ করে। কিন্তু যখন 25 ডিগ্রি সেলসিয়াস বা কক্ষ তাপমাত্রায় আমরা হিসাব করি, তখন কি ঘটনা ঘটেন একটু ভালো করে বুঝেন। মনে করেন এই জায়গায় সিলিকনের একটা বন্ধন ভেঙে গেছে। তাহলে এই জায়গায় একটা বন্ধন ভেঙে গেলে
এখানে যে ইলেকট্রনটা আছে এই ইলেকট্রনটা এখানে মুক্ত হয়ে চলে গেল, যেখান থেকে ইলেকট্রনটা চলে গেছে সেখানে একটা হোলের জন্ম হয়েছে। তাহলে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এখানে একটা ফ্রি ইলেকট্রন বা মুক্ত ইলেকট্রন থাকতেছে, আর এখানে একটা হোল বা গর্ত থাকতেছে। হোল কি? হোল হচ্ছে যেখান থেকে ইলেকট্রনটা চলে গেছে সেই জায়গাটার নাম হোল। হোল কি চার্জ বিশিষ্ট? পজিটিভ। ইলেকট্রন কি? ইলেকট্রন হচ্ছে যে ইলেকট্রনটা তাপের কারণে বন্ড ব্রেকিং এর কারণে আলাদা হয়ে গেছে, এটার নাম হচ্ছে ফ্রি ইলেকট্রন। ফ্রি ইলেকট্রন কি ধরনের চার্জ বিশিষ্ট? মুক্ত ইলেকট্রন এগুলো হচ্ছে নেগেটিভ চার্জ বিশিষ্ট। তাহলে এখানে যেরকম বন্ধন ভাঙছে, এটা যেহেতু কোটি কোটি সিলিকন পরমাণু দিয়ে গঠিত, আরো বিভিন্ন জায়গায় বন্ধন ভাঙছে। যেখানে বন্ধন ভাঙবে সেখানে দুটি ঘটনা ঘটবে। একটি ইলেকট্রন মুক্ত হবে, ফলে একটা মুক্ত ইলেকট্রন বা ফ্রি ইলেকট্রন পাবো, আর একটি হোল বা গর্ত পাবো। আপনাদের কাছে আমার প্রশ্ন, শুধু এই সিম্পল কথাটা সবাই বুঝছেন কিনা কমেন্টে লিখেন। শুধু এই সিম্পল কথাটা কখন? 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। সবাই বুঝছেন কিনা একটু কমেন্টে লিখেন। এখানে সবাই লিখতেছে জি স্যার, জি স্যার, জি স্যার, অর্থাৎ সবাই বুঝতে পারছেন। সবাই বুঝতে পারছেন, ভেরি গুড। এখন তাইলে আমি এখানে যেটা একটা মুক্ত ইলেকট্রন, সেটাকে একটা মুক্ত ইলেকট্রন না ধরে আমি ধরে নিলাম এখানে মুক্ত ইলেকট্রন আছে। মুক্ত ইলেকট্রন সংখ্যা হচ্ছে 100টি, এবং এখানে 100টি মুক্ত ইলেকট্রন থাকার কারণে আমার হোল সৃষ্টি হয়েছে 100টি। কেন? কারণ আমরা দেখতে পাচ্ছি যেখান থেকে ইলেকট্রন চলে যায় সেই জায়গাটার নাম হচ্ছে হোল। ফলে এই সিলিকন খণ্ডের ক্ষেত্রে, বিশুদ্ধ সিলিকন খণ্ডের ক্ষেত্রে মুক্ত ইলেকট্রন সংখ্যা এবং হোল সংখ্যা বরাবর সমান থাকে। মুক্ত ইলেকট্রন সংখ্যা এবং হোল সংখ্যা বরাবর সমান থাকে। তাহলে এগুলোতে যদি আমি বন্ড ব্রেক নাও করি, খেয়াল করো, এগুলোতে যদি আমি বন্ড ব্রেক নাও করি, মনে মনে ধরে নিতে হবে এটার ক্ষেত্রে মুক্ত ইলেকট্রন আছে 100টি, কথার কথা এগুলো, হোলও আছে 100টি। এটার ক্ষেত্রে যদি আমি যার সিলিকন খণ্ড লিখি, আমরা যেহেতু কক্ষ তাপমাত্রায় এক্সপেরিমেন্টগুলো করি, তাহলে আপনাকে ধরে নিতেই হবে এটা যদি একটা সিলিকন খণ্ড হয়, তার মানে এখানে মুক্ত ইলেকট্রন আছে, মুক্ত ইলেকট্রন আছে 100টি, কথার কথা, হোলও আছে 100টি। এটার ব্যাখ্যা আমি এই জায়গায় দিছি, অন্যান্য জায়গাগুলোতে কোনো ব্যাখ্যা না দিয়ে জাস্ট আমি লিখে দিছি। তার মানে আপনি যেখানে সিলিকন খণ্ড দেখবেন, বিশুদ্ধ সিলিকন খণ্ড 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, আপনি ধরে নিতে পারবেন সেখানে অনেকগুলো মুক্ত ইলেকট্রন আছে এবং সেখানে অনেকগুলো হোল আছে। তবে যতগুলো মুক্ত ইলেকট্রন আছে সেগুলোর কারণে সেটি ভালোভাবে তড়িৎ পরিবহন করতে পারে না, এজন্য সেটি অর্ধপরিবাহী হিসেবে কি করে? কাজ করে। বলেন এই কথাগুলো বুঝতে পারছেন কিনা? তাহলে এখানে সিলিকন খণ্ড, মুক্ত ইলেকট্রন আর হোল থেকে আসছে, তার ব্যাখ্যা এখানে। এটাও সিলিকন খণ্ড, মুক্ত ইলেকট্রন আর হোল থেকে আসছে, তার ব্যাখ্যা এখানে। তাড়াতাড়ি বুঝছেন কিনা বলেন। আমরা মূল পড়াতে যাওয়ার জন্য আগে থেকে আপনাদেরকে রেডি করার চেষ্টা করছি। মোহাম্মদ রাহাত লিখছে আলহামদুলিল্লাহ বুঝছি। অদিতা তালুকদার মিম লিখছে ইয়েস স্যার বুঝছি।
তারপর আকরাম লিখছে বুঝছি। এরপর সালমান লিখছে বুঝছি। টেম্পারেচার যদি 100 ডিগ্রি সেলসিয়াস হয়, এখানে দারুণ একটা প্রশ্ন করছে। তাহলে এই অর্ধ পরিবাহীর তাপমাত্রা বাড়ানোর আরেকটি উপায় হচ্ছে তাপমাত্রা বাড়ানো, মানে পরিবাহিতা বাড়ানোর আরেকটি উপায় হচ্ছে তাপমাত্রা বাড়ানো। কারণ তাপমাত্রা যত বাড়াবো তত বেশি এখানে বন্ড ব্রেক হবে, আর বন্ড যত ব্রেক হবে এই মুক্ত ইলেকট্রনের সংখ্যা আর হোলের সংখ্যা বাড়তে থাকবে। যত বেশি মুক্ত ইলেকট্রন আর হোল বাড়বে তার তড়িৎ পরিবাহিতা তত বাড়বে। আচ্ছা, ভেরি গুড কোয়েশ্চেন, এবং সেটা আশা করি আমি অ্যান্সার দেওয়ার পর তুমি বুঝতে পারছো। এবার চলো আরেকটা জিনিস তোমাদেরকে একটু বুঝাই। এখন আমরা এটার তড়িৎ পরিবাহিতা বাড়ানোর জন্য, অর্থাৎ এখানে মুক্ত ইলেকট্রন সংখ্যা অথবা হোল সংখ্যা এগুলোকে বাড়ানোর জন্য যে প্রসেসটা করি সেটার নাম হচ্ছে ডোপিং। খেয়াল করো, তাহলে ডোপিং করার দরকার কি? ভেজাল মিশানোর দরকার কি? ভেজাল মিশানোর মূল উদ্দেশ্য হচ্ছে এখানে আসলে হয়তো মুক্ত ইলেকট্রন বাড়ানো নয়তো হোল বাড়ানো। কিভাবে? মনে করো আমি এখানে সিলিকনের জায়গায় খুব সাবধানে পর্যায় সারণের 13 নাম্বার গ্রুপের একটি মৌল অ্যালুমিনিয়াম যোগ করে দিলাম। এই অ্যালুমিনিয়াম, এখন তোমরা জানো অ্যালুমিনিয়ামের বহিস্থ শক্তি স্তরে কিন্তু ইলেকট্রন আছে 3টি। ভালো করে বুঝবা, এখানে একটি, এখানে একটি, এখানে একটি। এখন সিলিকনের বহিস্থ শক্তি স্তরে ইলেকট্রন আছে 4টি, যেগুলো সিলিকন আশেপাশের অন্যান্য সিলিকনের সাথে কি করে? শেয়ার করে। এই অবস্থায় কিন্তু খণ্ডটা ছিল। এখন তুমি যে জায়গায় অ্যালুমিনিয়াম প্রবেশ করিয়েছ, অ্যালুমিনিয়াম তার এই ইলেকট্রনটি অন্য আরেকটি সিলিকনের সাথে শেয়ার করছে, এই ইলেকট্রনটি অন্য আরেকটি সিলিকনের সাথে শেয়ার করছে, এই ইলেকট্রনটি অন্য আরেকটি ইলেকট্রনের সাথে শেয়ার করছে। বাট এই ইলেকট্রনের সাথে শেয়ার করার জন্য অ্যালুমিনিয়াম পরমাণুটিতে আর কোনো ইলেকট্রন নাই। তাহলে আমি বলছিলাম ব্যালেন্স করার জন্য, প্রশমিত করার জন্য যেখানে ইলেকট্রন থাকা দরকার সেখানে ইলেকট্রন না থাকলে ওই ঘটনাটাকে বলা হয় হোল। তার মানে এখানে একটা হোলের সৃষ্টি হয়েছে। তাহলে একটা অ্যালুমিনিয়াম পরমাণু থেকে যদি একটা হোল আসে, আপনি ভালো করে বুঝেন, আগে থেকে একটা অ্যালুমিনিয়ামের জন্য যদি একটা হোল আসে, আমি ধরে নিলাম এখানে 100টি অ্যালুমিনিয়াম ডোপিং পদ্ধতিতে আমি দিছি, তাহলে আমার কাছে আরো নতুন করে হোল আসবে 100টি। স্যার আপনি নতুন করে বলছেন কেন? কারণ এখানে তো হোল আগে থেকে 100টি ছিল। কোত্থেকে? কক্ষ তাপমাত্রায় সে যখন পিওর ছিল। এখন আমি যখন অ্যালুমিনিয়াম দিলাম, ডোপিং করলাম, প্রত্যেকটি অ্যালুমিনিয়াম থেকে একটি করে করে হোল আসতেছে, ফলে এখানে অনেকগুলো হোল হচ্ছে। এক্সট্রা হোলগুলো যোগ করলে এখানে বর্তমানে হোল সংখ্যা হয়ে যাবে 200টি। তাহলে কাহিনী হচ্ছে মুক্ত ইলেকট্রন আর হোল এই দুইটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি মুক্ত ইলেকট্রনের সংখ্যা কম, এই জন্য এটাকে বলা হয় লঘিষ্ঠ আধান বাহক ফিজিক্সের ভাষায়। আর এখানে হোল বেশি আছে, সেজন্য এটাকে বলা হয় গরিষ্ঠ আধান বাহক। এখন গরিষ্ঠ আধান বাহক হোল কি? এখানে লিখছি হোল হচ্ছে পজিটিভ, সেজন্য এই ধরনের যে ডোপিং প্রসেস সেখান থেকে যে সেমিকন্ডাক্টরটা পাই সেটাকে আমরা বলে থাকি পি টাইপ সেমিকন্ডাক্টর। পি টাইপ সেমিকন্ডাক্টর সবাই বুঝতে পারছেন কিনা? পি টাইপ সেমিকন্ডাক্টর কি? সেটার গরিষ্ঠ চার্জ বাহক হচ্ছে হোল, হোলের সংখ্যা বাড়লো থেকে। সব কিছু ক্লিয়ারলি বুঝছেন কিনা বলেন? যদি বুঝেন আমরা এরপর এবার আরেকটাতে যাব, তাড়াতাড়ি বলতে হবে, প্রশ্ন থাকতে পারবে না। আপনাদের গত ক্লাসে জিনিসগুলো আমি বুঝাইছি, গত ক্লাসে আমি জিনিসগুলো বুঝাইছি, কিন্তু আমি আবার বলছি, আমি দেখছি কয়েকজনের এই ছোটোখাটো ব্যাপারগুলো নিয়ে প্রবলেম আছে। অনেকেই বলছে তাপমাত্রা বাড়িয়ে তো কি করা যাবে, অর্ধ পরিবাহীকে পরিবাহী করা যাবে না,
তাপমাত্রা বাড়ালে পরিবাহিতা বাড়ে, সেটা ঠিক, কিন্তু আপনি আমার কথা শুনেন ভালো করে। তাপমাত্রা গরম গরম খাবার খাওয়া ভালো, স্বাস্থ্যের জন্য ঠান্ডা খাবার খাওয়া ভালো না, কিন্তু এরকমও আছে গরম গরম চা ডাইরেক্ট খেয়ে এক ঢুকে খাই ফেলছে, একদম খাই মারা গেছে। কথা বুঝাইতে পারছি? মানে তাপমাত্রার একটা লিমিট আছে যেটা পদার্থকে গলিয়ে ফেলতে পারে। আবার ইলেকট্রন প্রবাহ বাড়াতে গিয়ে গোলাই ফেলছো, তাইলে তো হবে না বাবা। তাপমাত্রার কারণে পুড়ে যেতে পারে, তাপমাত্রার কারণে আরো অনেক কাহিনী হতে পারে। সেজন্য আমরা তাপমাত্রা দেওয়া, তোমার কি মনে হয় যে আমার এই মোবাইলটাতে তড়িৎ পরিবহন কম হচ্ছে, আমি আগুনের উপর মোবাইলটা বসাই দিলাম, বসাই দিয়ে বললাম যে তড়িৎ পরিবাহিতা বাড়ো, এরপর কারেন্ট ফ্লো হও, সেটা এগুলো কোনো লজিক বাই? জ্ঞান দিলাম, জ্ঞানটা রাখো, সেটা অন্য জায়গায় অ্যাপ্লাই করব। খেয়াল করো এবার। এখন যেটা বলতে যাচ্ছিলাম, এবার আসো ডোপিং প্রসেসে। আমি যদি 13 নম্বর গ্রুপের মৌল না দিয়ে আমি যদি 15 নম্বর গ্রুপের মৌল দিই, যেমন এগুলো কিন্তু আগের ক্লাসের পর আবার বলছি, আমি একটু পেছনের দিক থেকে আসতেছি, এই কারণে কয়েকজনের আগের ক্লাসে কিছু কিছু পড়া বুঝতে কষ্ট হয়েছে তাদের জন্য। এবার মনে করো এখানে আমি একটা নাই পরাজয় আসে সবে বিজয়, একটা আর্সেনিক দিলাম। এখন তোমরা জানো আর্সেনিকের যোজ্যতা স্তর ইলেকট্রন থাকে 5টি, বলে আর্সেনিক তার আশেপাশে 4টি সিলিকন পরমাণুর সাথে 4টি ইলেকট্রন শেয়ার করতে পারলেও তার কাছে একটা এক্সট্রা ইলেকট্রন থেকে যায়। ধৈর্য ধরো। তাহলে এদিকেও সিলিকন পরমাণুগুলো তাদের ইলেকট্রনগুলো কি করছে, শেয়ার করছে অন্য সিলিকন পরমাণুর সাথে। তাহলে এই ক্ষেত্রে কাহিনী কি হয়েছে স্যার? এই ক্ষেত্রে কাহিনী হয়েছে দুইটি। এক নাম্বার, এখানে আর্সেনিক যেটা আছে, আর্সেনিকের বহিস্থ শক্তি স্তরে 4টি ইলেকট্রন শেয়ার হওয়ার পরেও তার কাছে একটি ইলেকট্রন থেকে গেছে। যে একটি ইলেকট্রন থেকে গেছে, আর্সেনিক সেই ইলেকট্রনটা ইজিলি ছেড়ে দেয়, সেই ইলেকট্রনটা ইজিলি ছেড়ে দেয়। আমি প্রায় সময় বলি যে অনেক সময় ধরে রাখার চেয়ে ছেড়ে দেওয়া বেটার, ধরে রাখার চেয়ে ছেড়ে দেওয়া কি বেটার। তাহলে আর্সেনিক তার স্টেবিলিটির জন্য ইলেকট্রনটা ছেড়ে দিবে, আর যখন ছেড়ে দিবে তখন আর্সেনিক দিলে প্রতিটি আর্সেনিক থেকে একটি করে মুক্ত ইলেকট্রন পাবো। এবার আসেন, এই ডোপিং প্রসেসে আমি আর্সেনিক থেকে মুক্ত ইলেকট্রন পাচ্ছি একটি করে। মনে করো আমি 100টা আর্সেনিক পরমাণু এখানে যোগ করেছি, তাহলে এখানে মুক্ত ইলেকট্রন সংখ্যা আরো 100টি বাড়বে। আর বাড়লে ডোপিং শেষে এটার মুক্ত ইলেকট্রন সংখ্যা হয়ে গেল কথার কথা 200টি। তাহলে এখানে মুক্ত ইলেকট্রন সংখ্যা এবং আপনি হোল সংখ্যাকে যদি দেখেন, আপনি দেখবেন এই প্রসেসে হোলের পরিমাণ কম, সেজন্য হোল হচ্ছে লঘিষ্ঠ আধান বাহক, আর মুক্ত ইলেকট্রনের সংখ্যা বেশি, মুক্ত ইলেকট্রন হচ্ছে গরিষ্ঠ আধান বাহক। গরিষ্ঠ আধান বাহকের নাম অনুযায়ী এই সেমিকন্ডাক্টরের নামকরণ করা হবে। তাহলে মুক্ত ইলেকট্রন যেহেতু গরিষ্ঠ ইলেকট্রন কি আধান বিশিষ্ট, নেগেটিভ আধান বিশিষ্ট, সেজন্য আমরা এটার নাম দিলাম এন টাইপ সেমিকন্ডাক্টর। এটার নাম দিলাম এন টাইপ সেমিকন্ডাক্টর। সবাই বুঝছেন কিনা বলেন? এন টাইপ সেমিকন্ডাক্টর নামটা কেন দিয়েছি? এন টাইপ সেমিকন্ডাক্টর নামটি কোত্থেকে এসেছে সবাই কি বুঝতে পারছেন? সবাই বুঝতে পারছেন কিনা একটু কমেন্টে লিখতে হবে স্যার। সবাই বুঝতে পারছেন কিনা একটু লিখতে হবে স্যার। হ্যাঁ, নাজিয়া লিখছে বুঝছি ভাইয়া, রাহাত লিখছে আলহামদুলিল্লাহ বুঝছি। এরপর আশরাফি জান্নাত লিখছে জি স্যার বুঝছি। হ্যাঁ, তুহিন লিখছে বুঝছি, মুস্তাক আহমেদ লিখছে বুঝছি। ভেরি গুড, ভেরি গুড। এখন চলো তাহলে আমরা পি টাইপ এন টাইপ এটা নিয়ে আগের ক্লাসে ছোট
ছোটখাটো প্রবলেম ছিল, সেটা আমরা সলভ করলাম। আজকের ক্লাসের জন্য আমরা নতুন একটা প্রসেসে চলে যাচ্ছি। সবাই নতুন প্রসেসটা একটু ভালো করে দেখেন। এটা কি? এটার নাম হচ্ছে সেমিকন্ডাক্টর ডায়োড অর জাংশন ডায়োড। এটা কিরকম, এটার কাজ কি, ধীরে ধীরে পড়ব। মনে করো আমার কাছে এখানে একটা বিশুদ্ধ সিলিকন খণ্ড আছে, আরামসে ভালো করে বুঝো। মনে করো ভাইয়ার কাছে এই জায়গায় একটা বিশুদ্ধ সিলিকন খণ্ড আছে, আমি লিখলাম বিশুদ্ধ সিলিকন খণ্ড। আচ্ছা, তোমাদেরকে যদি আমি বলি এখানে আমার কাছে যে বিশুদ্ধ সিলিকন খণ্ড আছে, সিলিকন খণ্ড আছে, বিশুদ্ধ সিলিকন খণ্ড, এর মধ্যে কি হোল আছে? উত্তর হচ্ছে আছে। এর মধ্যে কি মুক্ত ইলেকট্রন আছে? উত্তর হচ্ছে আছে। হোল সংখ্যা আর মুক্ত ইলেকট্রন সংখ্যা কি সমান? উত্তর হচ্ছে সমান। তাহলে আপনি তারপরে এটার উপর কাজ করছেন কেন? তার তড়িৎ পরিবাহিতা বাড়ানোর জন্য। তো আপনি ডোপিং না করে তাপমাত্রা বাড়াচ্ছেন না কেন? বেজাল। তাপমাত্রা বেশি দিলে ফুরে যাবে, নষ্ট হয়ে যাবে, গলে যাবে, আরো অনেক সমস্যা আছে, সেগুলো পরে পরে বুঝাবো। তাহলে সেজন্য আমরা ডোপিং প্রসেসটা করছি, ঠিক আছে? আচ্ছা, এখন ডোপিং কিভাবে করবেন? মনে করেন আমি মনে মনে টার্গেট করলাম এটাকে সমান দুই ভাগে ভাগ করব। সমান দুই ভাগে ভাগ করার পর আমি একটি অংশকে এমনভাবে ডোপিং করব যাতে এটা পি টাইপ হয়, আর আরেকটি অংশকে এমনভাবে ডোপিং করব যাতে এটা এন টাইপ হয়। যদি পি টাইপ হয় সেটাতে কি হবে চলেন সেটা একটু আবার এখান থেকে দেখে আসি। ভয় নাই, ধীরে ধীরে শিখবো, ভালো করে শিখবো, এমনভাবে শিখবো যাতে ভুলে না যায়। মনে করো এটা পি টাইপ, তাহলে পি টাইপে কি হয়? এখানে হোল বাড়লে তড়িৎ পরিবাহিতা বাড়ে কেন? এই বেসিকটা যখন আপনার ক্লিয়ার হয়ে যাবে না স্যার, আপনার কাছে সব মজা লাগবে। দেখেন, এটা যখন হোল, তার মানে অ্যালুমিনিয়াম চারপাশে বলতেছে আমার ইজ্জত সম্মান গেল, আশেপাশে কেউ থাকলে আমাকে একটা ইলেকট্রন দিয়ে ইজ্জত সম্মান বাঁচাও। তাহলে এই অ্যালুমিনিয়াম পরমাণু সিলিকনের এই ইলেকট্রনটিকে গ্রহণ করলো, সিলিকন দিছে, ফলে এই জায়গায় একটা ইলেকট্রন আসলো, আর যেখান থেকে সিলিকনের থেকে ইলেকট্রনটা চলে গেছে সে জায়গায় একটা হোল হয়ে গেল। আবার সেম ভাবে, আচ্ছা অ্যালুমিনিয়াম যে একটা ইলেকট্রন গ্রহণ করলো, ফিজিক্স বলো কেমিস্ট্রি বলো, এই প্রসেস অনুযায়ী যদি একটি নিরপেক্ষ পরমাণু একটি ইলেকট্রন গ্রহণ করে সেটা যে নেগেটিভলি চার্জ হয়, সেটা কি আপনারা জানেন? আপনারা জানেন? উত্তর হচ্ছে জি স্যার, এটা নেগেটিভ হবে। ওই নেগেটিভটা তৈরি হইতে গিয়ে তার বিপরীতে একটা কি সৃষ্টি হয়েছে? হোল সৃষ্টি হয়েছে। তাহলে আমি কি এখানে এভাবে লিখতে পারি যেটা পি টাইপ, যেটা পি টাইপ সেখানে এভাবে একটা নেগেটিভ চার্জ থাকে এবং তার সাথে একটা হোল থাকে। তবে হোল আর নেগেটিভ চার্জের মধ্যে পার্থক্য কি? হোলটা চেঞ্জ হতে পারে, বাট নেগেটিভ চার্জটা কি হয় না? চেঞ্জ হয় না। হোলটা নড়াচড়া করবে, যেমন হোল আগে এখানে ছিল, এখন এখানে ফরে ফিউচারে আরো সামনে যাবে। কিন্তু অ্যালুমিনিয়াম আয়ন এটা যেটা আটকানো, ফলে অ্যালুমিনিয়াম আয়নটা আর নড়াচড়া করবে না। তাহলে এখান থেকে আমাদের শিক্ষা দুইটি বুঝতে হবে, পয়েন্ট বাই পয়েন্ট বারবার বলছি। এখানে ঋণাত্মক চার্জ স্থির, ঋণাত্মক পি টাইপের, এটা শুধু পি টাইপের জন্য কথাগুলো, পি টাইপের জন্য নেগেটিভ বা ঋণাত্মক আয়ন, ঋণাত্মক আয়ন স্থির, আর ধনাত্মক হোল গতিশীল। এটা যে স্থির সেটা আপনি বুঝতেই পারছেন, কারণ চারদিক থেকে চারটা সিলিকন তাকে ধরে রাখছে, সুতরাং সেই স্থির হওয়া আর কোনো ছাড়া তার আর উপায় নাই। আর হোলটা কেন গতিশীল? কারণ এখান থেকে একটা ইলেকট্রন এখানে গেলে তখন এখানে একটা হোল সৃষ্টি হবে, ফলে সমগ্র খণ্ডের মধ্যে মনে হবে হোল ছুটোছুটি করছে, সেজন্য হোল গতিশীল। বলেন এতটুকু বুঝছেন কিনা সবাই? সবাই এতটুকু বুঝছেন কিনা বলেন? আমি অক্ষর বাই অক্ষর বুঝাই বুঝাই জিজ্ঞেস করে করে সামনের দিকে যাব, যাতে কারো প্রবলেম না হয়। সবাইকে বুঝতে হবে, যারা লাইভে আছে সবাইকেই বুঝতে হবে ইনশাআল্লাহ।
দেখি বলেন ঋণাত্মক আয়ন স্থির এবং হোল গতিশীল, এই শব্দটার মানে বুঝছেন কিনা? ঋণাত্মক আয়ন স্থির এবং হোল গতিশীল, এই কথাটার মানে বুঝছেন কিনা? আকরাম লিখছে বুঝছি, ভেরি গুড। রাহাত লিখছে বুঝছি, ভেরি গুড। তারপর আর কে বুঝছে? এই দুইজনই বুঝছে শুধু? আমার কি এই দুইজন স্টুডেন্টই আছে? হ্যাঁ, আর কেউ বুঝে না এখানে? সাইফুল হক লিখছে বুঝছি, নাজিয়া লিখছে বুঝছি, সাকিব লিখছে বুঝছি, ভেরি গুড। আশরাফি জান্নাত লিখছে আলহামদুলিল্লাহ বুঝছি, নাজিয়া লিখছে বুঝছি ভাইয়া, ভেরি গুড। চলো তাহলে এই কাহিনীটা করি। এখানে যদি আমি 100টা অ্যালুমিনিয়াম পরমাণু দিই, তাহলে 100টি নেগেটিভ আয়ন তৈরি হবে, প্রত্যেকটির বিপরীতে 100টি হোল তৈরি হবে। তাহলে 100টি তো দেওয়ার এখানে জায়গা নাই, ছোট করে দিচ্ছি। তাহলে পি টাইপের বেসিক কি? পি টাইপের বেসিক হচ্ছে সেখানে একটা নেগেটিভ চার্জের সৃষ্টি হয়, যার বিপরীতে একটা হোল সৃষ্টি হয়। আবার একটি নেগেটিভ চার্জ, একটা হোল, একটা নেগেটিভ চার্জ, একটা হোল। এখানে নেগেটিভ চার্জগুলো স্থির, সেজন্য গুল করে রাখছি, লড়তে পারবা না তোমরা। তাহলে এখানেও এরকম করে পি টাইপকে সংক্ষেপে নেগেটিভ চার্জ এবং হোল দিয়ে প্রকাশ করছি। নেগেটিভ চার্জ এবং হোল। ঠিক আছে স্যার? আচ্ছা, এবার আসো এন টাইপের কথা বুঝি। এন টাইপকে কি দিয়ে প্রকাশ করব, বা এন টাইপে কি কি ঘটনা ঘটছে দেখেন। এটা হচ্ছে এন টাইপ। এন টাইপে কি হয়েছিল ভালো করে বুঝেন। এন টাইপে যে ঘটনাটা ঘটেছিল সেটা হচ্ছে আর্সেনিক পরমাণুর কাছে 5টা ইলেকট্রন ছিল, এই জায়গায় আরেকটা ইলেকট্রন ছিল। মোট আর্সেনিক পরমাণুতে ইলেকট্রন ছিল 5টি। 5টির মধ্যে সে 4টি সিলিকনের সাথে শেয়ার করার পর আরেকটি ইলেকট্রন নিয়ে বেচারা পড়ে গেল বিপদে। অর্থাৎ ব্যাপারটা এরকম, আমরা মাঝে মধ্যে ঘটে, কিন্তু ভাই মাঝে মধ্যে ঘটে, ভুল বললে হবে না। একটা ইলিশ মাছ বিক্রেতার কাছে 5টা ছোট ছোট ইলিশ মাছ আছে, 5টা ছোট ছোট ইলিশ মাছ। এখন একজন বলছে ভাই আমি 1 কেজি কিনবো, যে শুধু দেখতেছে 4টা মিলে 1 কেজি হয়ে যাচ্ছে। এখন সে চিন্তা করতেছে আরেকটা ইলিশ মাছের জন্য সে বসে থেকে লাভ কি? বলতেছে ভাই কিছু টাকা কম দিয়েন, এই ইলিশ মাছটা নিয়ে যান গা, তাড়াতাড়ি বাসায় গিয়ে বউ বাচ্চা চেহারা দেখবো। সারাদিন বসে আছে ইলিশ মাছগুলো বিক্রি করার জন্য। তাহলে কাহিনী কি? কাহিনী হচ্ছে আসলে অনেক সময় গিয়ে ধরে রাখার চেয়ে ছেড়ে দেওয়া বেটার। এখানেও সেম কাহিনী হয়েছে স্যার। আর্সেনিক তার ইলেকট্রনটি ছেড়ে দিয়েছে। আচ্ছা, কেমিস্ট্রি আর ফিজিক্সে কি বলে? বলে যখন কোনো পরমাণু ইলেকট্রন ছেড়ে দেয় সেটা পজিটিভ আয়নে পরিণত হয়। যখন কোনো পরমাণু ইলেকট্রন ছেড়ে দেয় সেখানে একটা পজিটিভ আয়নের সৃষ্টি হয়। তাহলে এন টাইপ অর্ধ পরিবাহীতে একটা পজিটিভ আয়ন থাকে, একটি ফ্রি ইলেকট্রন থাকে। একটি পজিটিভ আয়ন থাকে আর আরেকটি কি থাকে? ফ্রি ইলেকট্রন থাকে। ভালো করে বুঝেন। তাহলে পজিটিভ আয়ন যেটি আছে এটা চারপাশে সিলিকন দিয়ে আটকানো, সেজন্য এই পজিটিভ আয়নটি স্থির। আর ফ্রি ইলেকট্রন যেটি থাকে সেটা হচ্ছে গতিশীল। অর্থাৎ এটাকে যদি আমি এদিকে লিখি, তাহলে আমি এখানে একটা পজিটিভ চার্জ দিব, বাট এই পজিটিভ চার্জটা স্থির, এবং তার বিপরীতে সেখানে আমি একটা ফ্রি ইলেকট্রন দিব। ফ্রি ইলেকট্রনটা হচ্ছে গতিশীল। সবাইকে বলতে হবে এই ঘটনাটা ঘটবে এন টাইপের ক্ষেত্রে। এন টাইপের ক্ষেত্রে পজিটিভ আর্সেনিক স্থির আর ইলেকট্রনটি গতিশীল। এই এতটুকু বুঝছেন কিনা বলেন? বুঝলে আমি ওই অংশটা ফিল আপ করবো। তাড়াতাড়ি বলেন, এতটুকু বুঝছেন কিনা তাড়াতাড়ি বলেন। রাত বলতেছে শেষ দিনের গরুর বাজার, এটার পারফেক্ট উদাহরণ ভাই। গরুর বাজারের গরুর দাম একটু বেশি,
একটা গরু প্রায় 50-60 হাজার টাকা, 70-80 হাজার টাকা, সেজন্য বলি নাই ওইটা, এটা আমার মাথায় নয়তো চিন্তা করতেছিলাম। ইলিশ মাছেরটা দিছে সেজন্য দাম কম, সেজন্য ছোট ছোট চিংড়ি মাছের কথা বললো হয়তো, আলু বাজারের আলুর কথা বললো হয়তো, তিতা করলা বললো হয়তো। আচ্ছা যাক, বাদ দাও, রাহাত আরো পারফেক্ট এক্সাম্পল বুঝতেছে। ঠিক আছে স্যার, সবাই বুঝতে পেরেছেন, এটাতেই আমি খুশি। এবার আসেন, এখনো কিন্তু পড়া শেষ হয় নাই, পড়া শুরু হচ্ছে মাত্র। তাহলে এন টাইপ যেগুলো আছে, আমরা এন টাইপগুলোকে কি দিয়ে প্রকাশ করতেছি স্যার? এন টাইপগুলোকে আমরা প্রকাশ করতেছি এরকম একটি পজিটিভ চার্জ। পজিটিভ চার্জটা আসলে কেন্দ্রের মধ্যে আছে। হ্যাঁ, এই পজিটিভ চার্জ, ওইটা আর্সেনিকের পজিটিভটা মনে করেন না। এবং প্রত্যেকটা পজিটিভ জন্ম হইতে গেলে তার বিপরীতে কিন্তু একটি করে করে ফ্রি ইলেকট্রনের জন্ম হয়, আর ফ্রি ইলেকট্রনগুলো গতিশীল থাকে। ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে বিশুদ্ধ সিলিকনকে ডোপিং এমন ভাবে করা হয়েছে যার এক অংশ পি টাইপ আর আরেক অংশ এন টাইপ, আর দুটি লেগে আছে বিদায় এই দুইটি ডায়োড একসাথে করা হয়েছে বিদায়, এই দুইটি অর্ধপরিবাহীকে একসাথে করা হয়েছে বিদায় এটার নাম হয়েছে ডায়োড অথবা সেমিকন্ডাক্টর ডায়োড। আবার দুটি লেগে আছে বিদায় পাশাপাশি এটার আরেকটি নাম হচ্ছে জাংশন ডায়োড। ডায়োড কেন বলছে কথাটা এখানে আমি আবার বাংলায় লিখে দিছি আপনাদের যাতে পড়তে অসুবিধা না হয়। দুটি সেমিকন্ডাক্টরের সমন্বয়ে গঠিত বলে একে সেমিকন্ডাক্টর ডায়োড বলে। ঠিক আছে স্যার, এটাকে কিভাবে প্রকাশ করা হয়? সংক্ষেপে ব্লক চিত্র দিয়ে যদি লিখি, একটা বক্সের এক পাশে পি আরেক পাশে এন দিলে এটাই দিয়ে পিএন জাংশন ডায়োড বোঝাই। সেটি ছাড়াও আমরা চাইলে এরকম একটা সিম্বল দিয়ে প্রকাশ করতে পারি, তার মধ্যে তীর চিহ্ন মোটা করে যেটা আছে ওইটাকে পি, আর টান দিয়ে যে অংশটা আছে পরে সেটাকে এন বলা হয়। আবার পি যেহেতু পজিটিভ, আমরা জানি পজিটিভ অংশটার আরেকটি নাম হচ্ছে অ্যানোড তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে, আর নেগেটিভ অংশটার ক্ষেত্রে সেটার নাম হয় ক্যাথোড। জানেন না? তাহলে এগুলোই হচ্ছে মূলত এই ডায়োড, যেটা সেটার বিভিন্ন অংশগুলোর মানে বা ডায়োডটাকে বিভিন্নভাবে প্রকাশ করার সিস্টেম। ঠিক আছে স্যার? আচ্ছা, এখন আরেকটু ভালো করে বুঝতে হবে, তার আগে আমি একটু দেখি লাইভ ঠিকঠাক চলছে কিনা। টেনশনে থাকি তো লাইভে পড়ালেই ভাই টেনশন, মনে হয় কখন যে লাইভ কে গেল গা, কেটে গেল, কখন যে লাইভ চলে গেল, এগুলো নিয়ে টেনশনে পড়ে যাই। ঠিক আছে? ওকে, খেয়াল করেন ভালো করে এখন কি কি ঘটনা ঘটবে এখানে। আচ্ছা, আমি যদি একটু ভিন্নভাবে এক্সাম্পল দিই আপনাদের কি প্রবলেম হবে? বোঝানোর জন্য বলতেছি, খেয়াল করেন। এখানে ইলেকট্রন যেগুলো আছে, ইলেকট্রনগুলোকে আমি মনে করলাম ছেলে, ইলেকট্রনগুলোকে আমি মনে করলাম ছেলে। এখানে হোল যেগুলো আছে, হোলগুলোকে আমি মনে করলাম মেয়ে। প্লিজ আপনারা কিছু মনে করবেন না আশা করি। ঠিক আছে? হোল মানে পজিটিভ, তো এখানে পজিটিভ গুলোকে আমি মনে করলাম মেয়ে, আর এখানে ইলেকট্রন যেগুলো আছে, ইলেকট্রন গুলোকে আমি মনে করলাম ছেলে, বোঝানোর জন্য। আমরা এমন একটা সমাজে বসবাস করি, কাল্পনিক সমাজ এটা, এমন একটা সমাজে বসবাস করে প্রত্যেকটা ছেলেরই অন্ততপক্ষে একটা মেয়ে দরকার, প্রত্যেকটা ছেলেরই অন্ততপক্ষে একটা করে মেয়ে দরকার। এবং আমরা দেখলাম আমরা যে সমাজে আছি এই সমাজটা পারফেক্ট। কোথায়? প্রত্যেকটা মেয়ের জন্য একটি করে ছেলে, আর প্রত্যেকটা ছেলের জন্য একটি করে মেয়ে বরাদ্দ আছে, এবং এত পারফেক্ট এখানে কোনো ধরনের অশান্তি নাই,
কোনো ধরনের বিশৃঙ্খলা নাই, শুধু শান্তি আর শান্তি। এই শুধু কি শান্তি আর শান্তি। ঠিক আছে স্যার, ঠিক আছে। আচ্ছা, অশান্তি শুরু হয় কখন আপনারা জানেন? আপনি কাউকে পছন্দ করেন, তার হাত ধরে হাঁটতেছেন, তাকে বিয়ে করতেছেন, তার সাথে সংসার করতেছেন, কোনো অশান্তি নাই। অশান্তি হবে যখন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার আসবে, আরেকজনেরটা আপনারটাকে লাইক করবে, আপনি আরেকজনেরটাকে লাইক করবেন, তখন তো ভেজাল শুরু রে বাবা, তখন ভেজাল শুরু। এখানেও সেম অবস্থা। এরা এক জাতের, এগুলো মনে করো ইংলিশটা, এরা হচ্ছে গ্রিন জাতের, এরা মনে করো রেড জাতের, এরা সুখে আছে, এরা সুখে আছে। কিন্তু এই জায়গায় একটা গ্রিন ছেলের সাথে একটা রেড মেয়ের ছোকাচোকি হইল। কাহিনী কি হইল? ওই মেয়েটা তো একজনের সাথে আছে, গ্রিন ছেলেটাও তো একজনের সাথে আছে, একটা আরেকটার মধ্যে হারিয়ে গেল। হোলের ভিতরে যদি ইলেকট্রনটা ঢুকে যায় তাহলে সেটা ভাই নিউট্রাল হয়ে গেল না? ফলে এখানে যে হোলটা ছিল সেটার মধ্যে ইলেকট্রনটা ঢুকে গিয়ে এটাকে নিউট্রাল করে দিল। আবার সেম ঘটনা এখানে হয়েছে, এখানকার হোলটা এখানকার ইলেকট্রনের কাছে, এখানে ইলেকট্রনটা হোলের কাছে ঢুকে গিয়ে সেটাকে নিউট্রাল করে দিছে। আবার এখানকার ইলেকট্রনটা এই হোলের কাছে ঢুকে নিউট্রাল করে দিছে, এই ইলেকট্রনটা হোলের কাছে ঢুকে এটাকে নিউট্রাল করে দিছে। আপনারা এতটুকু পর্যন্ত বুঝছেন কিনা আগে বলতে হবে, নিউট্রাল পর্যন্ত বুঝছেন কিনা। আমি অক্ষর বুঝাই জিজ্ঞেস করবো, কোনো সমস্যা নাই, বেশি বুঝাই যাব না। এতটুকুর মধ্যে সবাই বুঝছেন কিনা বলেন, বুঝলে এরপরের কাহিনী শুরু হবে। সবাই বুঝছেন কিনা তাড়াতাড়ি বলেন স্যার, তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি, সবাইকে তাড়াতাড়ি বলতে হবে। সবাই বুঝছেন কিনা? নাজিয়া লিখছে বুঝছি, মুমিন চৌধুরী লিখছে বুঝছি, এরপর রাহাত লিখছে বুঝছি, আশরাফ জান্নাত লিখছে বুঝছি, ফারিহা তাহসিন লিখছে বুঝছি, এরপর রাফি লিখছে সুপার স্যার। আচ্ছা, ভালো করে বুঝছে। এখন খেয়াল করো, এখন এই মেয়েটার ছেলেটা যখন চলে গেল আরেকজনের সাথে, মেয়েটা একা দেখতেছে তার লাইনে যারা ছিল সব মেয়ের সর্বনাশ হয়েছে, সবাই এখন একা হয়ে গেছে। কারণ অন্যান্য মেয়েগুলো তো তাদের ছেলেগুলো নিয়ে শান্তিতে আছে, ছেলে মানে তাদের ছেলে না, মানে তাদের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বলতেছি না আর কি ভাই, বিশ্রী। তাহলে এই সবগুলো মেয়ে এখন সিঙ্গেল হয়ে গেল, অথবা এই সবগুলো মেয়ে এখন অশান্তিতে পড়ে গেল। এদিকে কি হইল, এই মেয়েগুলোর সাথে যে ছেলেগুলো ছিল তারা কি করছে, এখানে যে ছেলেগুলো আছে তাদের মেয়েগুলোকে নিয়ে নিয়ে ভাগছে। ফলে এখন এই ছেলেগুলো সবগুলো সিঙ্গেল হয়ে গেল। কথা ক্লিয়ার কিনা বুঝো? এখন যদি এই অবস্থায় এখানকার একটা ছেলে এখানকার আরেকটা মেয়ের সাথে বন্ধন করতে চায়, তখন এ প্রতিরোধ তৈরি করবে না, কারণ এটা নেগেটিভ। এই ইলেকট্রনটাও কিন্তু নেগেটিভ, নেগেটিভ যখন এদিকে আসবে এই নেগেটিভ তাকে ধাক্কা দিবে, বুঝে এদিকে আসিও না। আর কয়জনের সংসার নষ্ট করবা তোমরা? আমি বেঁচে থাকতে এদিকে তোমাদেরকে আর আসতে দিব না, অথবা আমার বউ যতক্ষণ ফিরে আসতেছে না আর কারো সংসার ভাঙতে দিব না। ফলে এখান থেকে ইলেকট্রন আর এদিকে আসতে পারবে না। একইভাবে এখানে যে পজিটিভ চার্জগুলো আছে, এই হোলটা মনে করো এই ইলেকট্রনের সাথে মিশে যাওয়ার জন্য পাগল হয়ে গেছে, যেতে চাচ্ছে, কিন্তু হোল পজিটিভ, এগুলো সব পজিটিভ। এই মেয়েটা বলতেছে আমি বেঁচে থাকতে আর কোনো মেয়ের সংসার আমি ভাঙতে দিব না। তুমি জিন্দেগিতে এসে, এই মেয়েকে বলতে তুমি জিন্দেগিতে এসে এর হোল এই ইলেকট্রনের সাথে মিশতে পারবা না। তাহলে এ কি করতেছে, এদিকের হোলগুলোকে আসতে বাধা দিচ্ছে। এ কি করতেছে, এদিকের মুক্ত ইলেকট্রনগুলোকে আসতে বাধা দিচ্ছে। বাধা দেওয়ার কারণে কি হচ্ছে, প্রথমে কিছুক্ষণ ব্যাপন প্রক্রিয়ায় হোল আর ইলেকট্রন একটা আরেকটার কাছাকাছি থাকায় কিছুটা নিউট্রাল হওয়ার পর এই জায়গাটাতে
একটা বাধার সৃষ্টি হয় অথবা একটা বাধার প্রাচীর তৈরি হয়, বাধার প্রাচীর তৈরি হয়। কথাটা আবার বুঝাচ্ছি, বাধার প্রাচীরটা কিভাবে তৈরি হইল। কনফিউশনে পড়ে গেলে প্লাস মাইনাস দেখবা। প্লাসটা হচ্ছে মেয়ে, এই মেয়ে বলতেছে আমি আমার সাথে যে সঙ্গী ছিল আমি আমার সঙ্গীকে হারিয়েছি, আমি অন্য কোনো মেয়েকে এসে, যে মেয়েগুলো এসে এদিকের কারো সংসার নষ্ট করতে দিব না। এটার ফিজিক্সের বা কেমিস্ট্রির ব্যাখ্যা হচ্ছে প্লাস প্লাসকে বিকর্ষণ করছে, সেজন্য আর আসতে দিচ্ছে না। নেগেটিভগুলো হচ্ছে ছেলে, এই নেগেটিভগুলো এখন যখন সিঙ্গেল হয়ে গেছে, এক্সপোজ হয়ে গেছে, তারা বলতেছে এদিক থেকে আর কোনো নেগেটিভ ইলেকট্রনকে আমি আসতে দিব না। মানে এই ছেলে বলতেছে এদিক থেকে কোনো ছেলে এসে এদিকের অন্য কোনো মেয়ের সাথে বন্ধন করলে এদেরকে আমি এতিম হতে দিব না। তার মানে এখানে হচ্ছে কি, একটা বাধার প্রাচীর তৈরি হচ্ছে। এই বাধার যে প্রাচীর তৈরি হয় এটাকে আমরা বলে থাকি ডিপ্লেশন লেয়ার, ডিপ্লেশন লেয়ার অথবা নিঃশোষিত অঞ্চল, নিঃশোষিত অঞ্চল। এবং এই অঞ্চলে কিন্তু একটা বিভব বাধার সৃষ্টি হয়েছে। তোমরা জানো যেখানে কিছু প্লাস জমে যায় আর যেখানে কিছু মাইনাস জমে যায় সেখানে কিন্তু একটা বিভবের কি হয়, সৃষ্টি হয়। আর এখানে যে বিভবটা সৃষ্টি হয়েছে সেই বিভবটাকে আমি মনে করলাম ভি নট। আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনারা এতটুকু পর্যন্ত কথাবার্তাগুলো বুঝতে পারছেন কিনা? বাধার প্রাচীর তৈরি হয়েছে যেটার নাম ডিপ্লেশন লেয়ার, যেটার আরেকটি নাম হচ্ছে নিঃশোষিত অঞ্চল। এখানকার যে বিভব বা ভোল্টেজ সেটা ভি নট। এটার কারণে এই ভোল্টেজ তড়িৎ প্রবাহে সাহায্য করতেছে না, এই ভোল্টেজ বাধা দিচ্ছে, এই ভোল্টেজ বাধা দিচ্ছে। ভোল্টেজ কোত্থেকে আসলো স্যার? কোনো জায়গায় প্লাস ও মাইনাস জমলে সেই জায়গায় ভোল্টেজের জন্ম হয়। মনে করো আমার কাছে এখানে একটা ড্রাই সেল ব্যাটারি আছে, সানলাইট ড্রাই সেল ব্যাটারি। তোমরা দেখো এই ড্রাই সেল ব্যাটারির ভোল্টেজ কি, মানে এর এক পাশে অনেকগুলো পজিটিভ চার্জ জমে, এটা ওইভাবে বানানো হয়, আর এক পাশে অনেকগুলো নেগেটিভ চার্জ জমে, এবং ফলে এই পজিটিভ ও নেগেটিভ চার্জের যে পার্থক্য, এখান থেকে ভোল্টেজ বা বিভবের জন্ম হয়। তাহলে এটা হচ্ছে স্বাভাবিক একটা বেসিক, যেটা আমরা এখানে অ্যাপ্লাই করলাম। সবাইকে বলতে হবে, সবাই এতটুকু বুঝছেন কিনা ডিপ্লেশন লেয়ার কিভাবে সৃষ্টি হইলো, নিঃশোষিত অঞ্চল কি, বাধার প্রাচীর কি। আমি কিন্তু একই কথা বারবার করে বলছি, কারণ আমার মূল টার্গেট যতটুক পড়াবো ততটুক স্টুডেন্টদের ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যেতে হবে, সেগুলো নিয়ে কোনো ধরনের সমস্যা থাকা যাবে না। এটাই আমার মেইন টার্গেট। সমস্যা থাকতে পারবে না বাবা, ক্লাসে কোনো ধরনের সমস্যা থাকতে পারবে না। না, ভি নটটা শূন্য মাধ্যমের জন্য না, এটা জাস্ট আমরা এখানে যে ভোল্টেজটা তৈরি হচ্ছে সেটাকে স্পেশালি আলাদাভাবে বোঝানোর জন্য ভি নট ওয়ার্ডটা ইউজ করেছি। আমি আবার বলছি, এখানে যে বিভবটা সৃষ্টি হয়েছে সেটাকে স্পেশালি আলাদাভাবে বোঝানোর জন্য ভি নটটা আমরা এখানে ভি নট এটা লিখেছি, এটা ছাড়া আর কিছুই না। ঠিক আছে? আচ্ছা, ক্রিস্টাল ক্লিয়ার বলছে সবাই। চলো, এখনো কথা কিছু বাকি আছে। তাহলে এখানে যে ডিপ্লেশন লেয়ারটা সৃষ্টি হইল, এখানে আমরা চাইলে এবার কি করতে পারি, এই ডিপ্লেশন লেয়ার যেটা সৃষ্টি হয়েছে এটা অ্যাকচুয়ালি ব্যাপন প্রক্রিয়ায় আপনা আপনি হয়ে গেছে। পিআরএন কে পাশাপাশি রাখলে এরকম একটু কাহিনী হইতেই পারে, ব্যাপন ক্রিয়ার মাধ্যমে হইছে। এখন আমরা চাচ্ছি আমাদের তড়িৎ প্রবাহকে একমুখী করব। একমুখী করার জন্য এটাকে বাইরে থেকে ফোর্স করার ব্যবস্থা করব।
মানে এটাকে বাইরের একটা ব্যাটারির সাথে সংযোগ দিব। এই বাইরের ব্যাটারির সাথে কি ধরনের সংযোগ দিচ্ছি, বাইরের ব্যাটারির সাথে কি ধরনের সংযোগ দিচ্ছি সেটার উপর নির্ভর করে মূলত আমরা এটাকে দুই ভাগে ভাগ করছি। একটার নাম হচ্ছে সম্মুখী যোগ বা ফরওয়ার্ড বায়াস, আর একটার নাম হচ্ছে বিমুখী যোগ বা ব্যাকওয়ার্ড বায়াস। এগুলোর মূল উদ্দেশ্য কি? এগুলোর মূল উদ্দেশ্য হচ্ছে তড়িৎ প্রবাহকে একমুখী করা। স্যার, তড়িৎ প্রবাহকে, ইলেকট্রনের প্রবাহকে একমুখী করা, এটা একমুখী করলে লাভ কি বা একমুখী করার বেসিক কি? চল একটা বেসিক বোঝানোর চেষ্টা করি। মনে করো আমার কাছে গ্রামে গঞ্জে মাঝে মধ্যে হয় না, এটা মনে করো তোমাদের পুকুর, ঠিক আছে? এটা মনে করো তোমাদের পুকুরের পাশে আরেকটা পুকুর। তোমাদের পুকুরে মাছ কম, কিন্তু এই পুকুরটাতে মাছ বেশি। এটা তোমরা দেখছো, ওরা মাছ চাষ করে, মাছ বেশি। তুমি করলা কি, ওই মালিক না দেখে মতো এদিকে একটা সুন্দর করে নল দিয়ে দিলা। তোমাদের কাছেও মাছ আছে, তাহলে একটা ভয় থেকে যায়, সেটা কি, এটা আবার এদিকে খালের সাথে লাগানো, এটা খালের সাথে লাগানো। মনে করো একটা ভয় থেকে যায়, এদিক থেকেও তো মাছ চলে যেতে পারে, এদিক থেকেও চলে আসতে পারে। সেই জন্য তুমি করলা কি, তুমি একটা বুদ্ধি করলা, একটা প্রসেস করলা, বললা যে এত পড়াশোনা করলাম, এখানে যদি বুদ্ধি কাটাইতে না পারি তাহলে হবে না। তুমি এখানে একটা গেট বানালা। গেটটা হচ্ছে অনেকটা এরকম, গেটটা হচ্ছে অনেকটা এরকম। এরকম মানে স্যার, এরকম গেট মানে কি, এখানে যে জায়গায় আটকানো আছে এটা মনে করো 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরতে পারে এরকম। ফলে কাহিনী কি হবে, এদিক থেকে মাছ অথবা পানি এগুলো যখন এখানে এসে ধাক্কা দিবে, তখন এটা ধাক্কার কারণে এভাবে নড়ে যাবে। নড়ে গেলে এদিক থেকে মাছগুলো এদিকে আসবে, এদিকে ডুববে। এদিক থেকে চাপ পড়লে এদিকে আসবে, ডুববে। এবার মনে করো তোমাদের পুকুরের মাছ, সেগুলো যখন ওইদিকে যেতে চাচ্ছে, এই জায়গায় গিয়ে একটা ধাক্কা দিল, ধাক্কা দেওয়ার সাথে এই মুখটা গিয়ে এটার সাথে লেগে গেল, লেগে গিয়ে মুখটা বন্ধ হয়ে গেছে। ফলে এদিক থেকে চাইলে কিছু যেতে পারছে না, বাট এদিক থেকে চাইলে আসতে পারছে। এই যে আমরা এদিক থেকে চাইলে আসতে দিচ্ছি, এদিক থেকে চাইলে যেতে বাধা দিচ্ছি, এই প্রসেসটার নাম হচ্ছে একমুখীকরণ। এই প্রসেসটার নাম কি স্যার? একমুখীকরণ। আগে বলেন জাস্ট একমুখীকরণ শব্দটার মানে বুঝছেন কিনা, অ্যাডভান্টেজটা বুঝছেন কিনা? যে আমরা একমুখীকরণ মানে আমরা চাইবো একদিক থেকে ঘটনাটা ঘটবে, অন্য দিক থেকে ঘটবে না। একটু বুঝছেন কিনা ক্লিয়ারলি বলেন। সবাই বুঝছেন কিনা একটু বলেন দেখি। সবাই বুঝছেন কিনা একটু তাড়াতাড়ি বলেন। সবাই কি বুঝতে পারছেন? ওকে,
সবাই লিখছে, বুঝতে পারছি, ভেরি গুড। এবার আমরা আরেকটা জিনিস দেখি, এখানে সম্মুখী যোগ প্রসেসটা কিরকম। আবার বলছি, মনে করো আমার কাছে এখানে একটা পিএন জাংশন ডায়োড আছে, এটা একটা পিএন জাংশন ডায়োড। বোঝানোর সুবিধার্থে এটাকে দুই ভাগে ভাগ করলাম, এটা পি টাইপ হবে, এটা এন টাইপ হবে। পি টাইপ মানে এখানে ইলেকট্রিসিটি পাস হবে পজিটিভ হোলের কারণে, অর্থাৎ এটা যদি নেগেটিভ ইলেকট্রন হয় তার বিপরীত হোল থাকবে, নেগেটিভ ইলেকট্রন হোল, নেগেটিভ ইলেকট্রন হোল, এভাবে নেগেটিভ ইলেকট্রন আর হোল এই জায়গাগুলোতে থাকবে। ওকে, এ হোল ইলেকট্রন হোলে তড়িৎ পরিবহন করবে বিধায় এটা পজিটিভ। আর এন টাইপের ক্ষেত্রে মুক্ত ইলেকট্রনগুলো তড়িৎ পরিবহন করবে, ফলে পজিটিভটা আটকানো থাকবে। আমরা জানি কোন একটা খণ্ডের মধ্য দিয়ে যত বেশি ইলেকট্রনের ফ্লো হয় তত বেশি সেটা তড়িৎ পরিবহন করে, আর যত কম ইলেকট্রনের ফ্লো হয় সেটা তড়িৎ পরিবাহিতা তত কমে যায়। তাহলে এখানে তড়িৎ পরিবহন ক্ষমতা, তড়িৎ বাহিত হওয়ার যে প্রবণতা, এই পুরোটা আসলে ডিপেন্ড করে ইলেকট্রনের উপর, ইলেকট্রন ফ্লো অথবা হোলের ফ্লো কি পরিমাণ হচ্ছে সেটার উপর। এদেরকে যখন পাশাপাশি রাখা হয়, কিছুক্ষণ আগে বলছিলাম এখানকার একটা নেগেটিভ ইলেকট্রন পজিটিভ হোলের সাথে মিশে ভ্যানিশ হয়ে যাবে, আবার নেগেটিভ ইলেকট্রন হোলের সাথে মিশে নিউট্রাল করে দিবে, নেগেটিভ ইলেকট্রন হোলের সাথে মিশে নিউট্রাল করে দিবে, নেগেটিভ ইলেকট্রন হোলের সাথে মিশে নিউট্রাল করে দিবে। প্রাথমিক অবস্থায় এই ঘটনাটা ব্যাপনের কারণে হবে। এই অবস্থায় এখানে একটা ডিপ্লেশন লেয়ার থাকে, এই যে ডিপ্লেশন লেয়ারটা থাকে, এই ডিপ্লেশন লেয়ারের কারণে কি হয়, এদিক থেকে ইলেকট্রন আর এদিকে যেতে পারে না, এদিক থেকে হোল আর এদিকে যেতে পারে না, যার কারণে এর মধ্যে তড়িৎ প্রবাহ চলছে না, বা তড়িৎ প্রবাহ অনেকটা বন্ধ আছে বললেই চলে। এখন আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে তড়িৎ প্রবাহকে বাড়ানোর জন্য আমরা কি করলাম, বাড়ানোর জন্য আমরা একটা টেকনিক হাতে নিলাম। আমরা এটাকে এভাবে বাইরের বিদ্যুৎ উৎসের সাথে কানেকশন দিলাম, যেটা পজিটিভ সেটাকে একটা পজিটিভ প্রান্তের সাথে, আর যেটা নেগেটিভ সেটাকে একটা নেগেটিভ প্রান্তের সাথে অ্যাড করে দিলাম। এটার মানে কি? এটার মানে বোঝানোর জন্য আমি বলছি এভাবে, পজিটিভ যেটা, মনে করে এটা হোলের উৎস, হোল, আর নেগেটিভ যেটা, এটা বোঝানোর জন্য বলতেছি, মনে করে এটা মুক্ত ইলেকট্রনের উৎস। ফলে হোল মানে, আমি আমার গল্পে বলছিলাম হোল মানে মেয়ে, হোল মানে কি? মেয়ে। একইভাবে পজিটিভ মানও মেয়ে, আবার ইলেকট্রন মানে আমি আমার গল্পে বলছিলাম ছেলে।
তার মানে নেগেটিভ চার্জ মানেও হচ্ছে ছেলে। ভালো করে বুঝো। তাহলে এখন এখান থেকে হোলগুলো আসতেছে বা পজিটিভ চার্জ আসতেছে, আসলে কি হবে, এই পজিটিভকে ফোর্স করবে, এই পজিটিভগুলো এভাবে ফোর্স করবে সামনের দিকে। এখন যদি ফোর্স করে কি হবে, সামনের দিকে যেতে চাইবে না, যেতে চাইবে। তখন একটা ফোর্সের মাধ্যমে এরা তো বাধা দিচ্ছে, যেতে দিব না, যেতে দিব না, যেতে দিব না। পুলিশ ব্যারিকেড করে না হরতালের সময়? ব্যারিকেড করার মেন উদ্দেশ্য হচ্ছে বাধা দেওয়া। কিন্তু মাঝে মধ্যে যখন জনতা ক্ষেপে যায়, বাধা দিয়ে রাখতে পারে নাকি বাধা ভেঙে চলে যায়, বাধা ভেঙে চলে যায়। এখানেও সেম অবস্থা। আপনি যখন এদিক থেকে হোল বা পজিটিভ চার্জ দিয়ে পুশ করবেন, এদিকে সবগুলো হোল সামনে যাওয়ার চেষ্টা করবে। এখানে নেগেটিভ চার্জ বিশিষ্ট সেলে যেটা আছে এটা বলতেছে আমি যাইতে দিব না যতক্ষণ না আমার সঙ্গীকে পাই। এই দিক থেকে তো আমরা হোল বা মেয়ে সাপ্লাই দিচ্ছি, তাহলে এর আস্তে আস্তে তাদের হোলগুলো পেয়ে যাবে। আর হোল পেয়ে যাওয়ার সাথে সাথে তারা প্রশমিত হয়ে গেছে। এখানে নেগেটিভ ইলেকট্রন বা মুক্ত ইলেকট্রন নেগেটিভকে বিকর্ষণ করবে, বিধায় ইলেকট্রনগুলো সামনের দিকে যাবে। আমরা জানি এই ইলেকট্রনগুলো সামনের দিকে গেলেও এই জায়গায় যেহেতু একটা বিভব প্রাচীর আছে, এটা বাধা দিচ্ছে, আসতে দিচ্ছে না। এই নেগেটিভগুলো তাকে বাধা দিচ্ছিল, কিন্তু এখন আর বাধা দিবে না। কেন? কারণ এই নেগেটিভ বাধার কারণে এখানে যে পজিটিভগুলো ছিল তাদেরকে ইলেকট্রন সাপ্লাই দিবে। পজিটিভ মানে কি? পজিটিভ মানে মেয়ে, তাকে কি সাপ্লাই দিচ্ছে? ছেলে। তার মানে তার সাথে যে সঙ্গী ছিল, সঙ্গী আবার ফিরে আসবে। আস্তে আস্তে ডিপ্লেশন লেয়ার যেটা ছিল, এটার ক্ষেত্রে দেখা যাচ্ছে ডিপ্লেশন লেয়ারটা আস্তে আস্তে ছোট হয়ে যাবে, বাধার পরিমাণটা ছোট হয়ে যাবে, বাধার পরিমাণটা আরো ছোট হয়ে যাবে। তাহলে এখন এই কথাগুলো মিলছে কিনা দেখো তো। জাংশন ডায়োডের অভ্যন্তরে উভয় প্রকারের সংখ্যাগুরু বাহকের দ্বারা তড়িৎ প্রবাহ উৎপন্ন হয়। উভয় প্রকারের মানে ইলেকট্রন আর হোল, এদিক থেকে ফ্লো হচ্ছে হোলগুলো, এটার কারণে তড়িৎ প্রবাহ সৃষ্টি হচ্ছে। এদিক থেকে প্রবাহিত হচ্ছে ইলেকট্রনগুলো, ফলে এটার কারণে তড়িৎ প্রবাহের সৃষ্টি হচ্ছে। তাহলে আমরা বলতে পারবো যে উভয়ই সংখ্যাগুরু। কেন? কারণ এখানে পি টাইপে হোল বেশি ছিল, আবার এন টাইপ ইলেকট্রন বেশি ছিল, দুটোটা মিলে প্রায় সমান সমান হয়ে গেছে। সেজন্য প্রথম কথাটা হচ্ছে জাংশন ডায়োডের অভ্যন্তরে উভয় প্রকার সংখ্যাগুরু বাহকের দ্বারা তড়িৎ প্রবাহ উৎপন্ন হয়। আচ্ছা, 2 নাম্বার, সম্মুখবর্তী বায়াসে ডায়োডের ডিপ্লেশন স্তর ক্রমশ হ্রাস পায়। ডিপ্লেশন মানে বাধা দেওয়ার যে প্রবণতা ছিল সেটা। এই জায়গার ভিতরে যে ইলেকট্রনগুলো আছে, যে নেগেটিভ চার্জগুলো আছে, যে পজিটিভ চার্জগুলো আছে, সেগুলো আস্তে আস্তে কি হয়, নেগেটিভকে আমরা পজিটিভ সাপ্লাই করি, পজিটিভকে আমরা নেগেটিভ সাপ্লাই করি, ফলে আস্তে আস্তে বাধার পরিমাণ কমতে থাকে। বাধার পরিমাণ কমতে থাকে বিদায় এর মধ্যে ইলেকট্রন আর হোলের প্রবাহ বাড়তে থাকে, ফলে তড়িৎ প্রবাহ বাড়ে। তবে মনে রাখবা, এরা যেহেতু প্রথম থেকে বাধা দিচ্ছিল, এই বাধাটা তত দ্রুত ক্রস করা যাবে, তত বেশি ক্রস করা যাবে এখানকার ভোল্টেজ যত বেশি হবে। এখানকার ভোল্টেজ যত বেশি হবে, ভোল্টেজ মানে এটা পুশ করা, এটা দিয়ে পুশ করা, তাহলে পুশ যত জোরে হবে তত বেশি বাধা অতিক্রম হবে। তাহলে এই দুটো শব্দ বুঝছো কিনা বলো। সম্মুখবর্তী বায়াসে ডায়োডের ডিপ্লেশন স্তর ক্রমশ হ্রাস পায়। প্রযুক্ত বিভব পার্থক্য বৃদ্ধি করলে প্রবাহ মাত্রা বৃদ্ধি পায়। বিভব পার্থক্য বাড়ালে কি হবে, হোলগুলো দ্রুত পুশ করে ওই পাশে যাবে, আর এখানকার ইলেকট্রনগুলো দ্রুত পুশ করে এই পাশে আসবে, ফলে তড়িৎ প্রবাহ চলতে থাকবে। সবাই বুঝছেন কিনা কমেন্টে লিখেন। সবাইকে বুঝতে পারছেন স্যার? সবাই বুঝতে পারছেন? কার কোনো সমস্যা আছে?
ভেরি গুড। নাজিয়া লিখছে বুঝছি ভাইয়া, শাহ কবির লিখছে বুঝছি, অনেকেই লিখছে, ওরা সবাই বুঝতে পারছে, থ্যাংক ইউ। আসলে আমাদের ক্লাসের সময় কখন যে শেষ হয়ে যায় বুঝতেই পারি না। আর আমি একটু আসলে অক্ষর বাই অক্ষর বোঝানোর চেষ্টা করতেছি, একদম যে যে লাইনগুলো বোঝা দরকার সে লাইনগুলো পর্যন্ত লিখে রাখছি, ওই লাইনগুলোর মানে বোঝানোর কি করতেছি, চেষ্টা করতেছি, সেই জন্য একটু সময় লাগতেছে। তবে ইনশাল্লাহ আমি যে 7 দিনের টার্গেট করছি এর মধ্যে শেষ করব। তাহলে ফরওয়ার্ড বায়াসের ঠিক বিপরীতটার নাম হচ্ছে কি ব্যাকওয়ার্ড বায়াস। ইনশাল্লাহ আগামীকাল সেগুলো নিয়ে দেখা হচ্ছে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবা। যারা ম্যাথের স্টুডেন্ট আসো ওরা এক্ষুনি ম্যাথ ক্লাস শুরু করে দিচ্ছি। এটা আমি অফ করেই, এই ক্লাসটা আমি অফ করার সাথে সাথে আমি ম্যাথ ক্লাস শুরু করে দিব। দুটোটা ক্লাস নিয়েই আমি রেস্ট নিব। সুতরাং সবাই ম্যাথের ক্লাসের জন্য রেডি হয়ে যাও। আর 21 ব্যাচের যারা আছেন তাদের সাথে ইনশাল্লাহ আগামীকাল দেখা হচ্ছে। এই বায়াস মানে হচ্ছে, বায়াসিং মানে এটা একমুখী করা আর কি, একদিকে প্রবাহিত করা। সম্মুখী বায়াস মানে কি, এরা সম্মুখ দিকে যাচ্ছে, এই হোলগুলো এই সামনের দিকে যাচ্ছে, তাকে কেউ আর আটকাবে না। এই ইলেকট্রনগুলো সামনের দিকে যাচ্ছে, তাকে আর কেউ আটকাবে না। হোলগুলো এদিক থেকে এসে এদিকে ইলেকট্রনের সাথে মিশতে পারে, আবার এদিকে এসে এসে হোলগুলো ইলেকট্রনগুলোকেও প্রশমিত করতে পারে। সম্মুখবর্তী মানে সামনে যাওয়া যাচ্ছে। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।